আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শ্রাবণ মাসে একটা জিনিস কিন্তু খুবই লক্ষণীয়, সেটি হলো বৃষ্টিতে গাছের গায়ে এই ফোঁটা ফোঁটা পানি এবং তারই সাথে এই সুন্দর পরিবেশ। যে কোনো দিন সকালে ঘুম থেকে উঠে এই সুন্দর বৃষ্টি ভেজা গাছপালা, চারিদিকের পরিবেশ দেখতে যেন একদম অন্যরকম লাগে। আর এই যে এখানে আমাদের করমচা গাছে করমচা ধরেছে, পেকে একদম লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন জাম ধরেছে। আর আমার ছোট ছেলে তো ভেবেই নিয়েছে এটা একটি আঙুর গাছ। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। হালকা একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গলাটা যেন একটু বসে গেছে। আজ সকালের চারপাশটা এবং আকাশটা যেন একটু আলাদা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে থেমে গেছে, এর জন্যই আমি বাইরে এসে চারপাশটা একটু ভিডিও করে নিলাম। এরপর যথারীতি কিচেনে আজকে 2-3টা আইটেমই রান্না করব। আগামীকাল আর রান্না করব না, আগামীকাল যাব একটু শপিংয়ে। তো এজন্যই আজকে একটু বেশি করে রান্না করে নিচ্ছি, যাতে কাল রান্নার ঝামেলাটা না থাকে। শুরুতেই বাচ্চাদের জন্য রান্না করে নিচ্ছি গরুর গোশ, আলু এবং পটল দিয়ে। আর একপাশে লাউ এবং আলু দিয়ে রান্না করে নিচ্ছি ছোট মাছের চচ্চড়ি। এরই মাঝে আমার রান্না প্রায় শেষের দিকে। একপাশে আমি ভাতও রান্না করে নিয়েছি, আর চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। লাউয়ের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মাছ আমার কাছে ছিল খুব ছোট ছোট মায়া মাছ, ওগুলো কিন্তু আগে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম, যাতে লাউয়ের মধ্যে কাঁটা না ছড়ায়। এর সাথে সাথেই আমি আমার চুলোটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার মাংসটা সিটি দেওয়া হয়ে গিয়েছে, এজন্য আমি আলু পটল ভেজে মাংসর মধ্যে অ্যাড করে দেব। যদিও আলুটা আমি এখন অ্যাড করে দিয়েছি, দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, কিন্তু এখন সেই গোশের ভেতর থেকেই কিন্তু তেল তুলে নিচ্ছি। এই তেলেই আমি ভাজবো পটলগুলো। আমি এভাবে যথারীতি মাঝে মাঝে রান্না করে থাকি। যখন দেখি আমার গোশের মধ্যে তেলের পরিমাণ বেশি, তখন আমি ওই তেল দিয়েই এই পটলগুলো ভেজে থাকি। এতে আমার তরকারিতে এক্সট্রা তেল অ্যাড হয় না এবং অতিরিক্ত চিপচিপা লাগে না তেলে ভরা। কারণ তেলে ভরা তরকারি খেতে কিন্তু কারোই ভালো লাগে না, সবসময় অস্বস্তি হয়। তো যার জন্য আমি এইভাবে ভেজে নিয়ে রান্না করতে পছন্দ করি। আজ ভাবলাম এই ছোট টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চাইলে আপনারাও কিন্তু এভাবে আপনাদের রান্নায় এরকম তেল গোশ থেকে তুলে নিয়েই রান্না করে নিতে পারেন। আর দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবার আমি পটল, আলু, মাংস সব কিছু একসাথে অ্যাড করে দিলাম এবং দেখুন রান্নাটা কত লোভনীয় লাগছে। আমি আজ এভাবেই রেখে দেব, আর আগামীকাল এতে আরও ঝোল অ্যাড করে দেব। এখন আমি রান্না করব বিচি ভর্তা। আপনারা দেখে বুঝতেই পেরেছেন এগুলো কিন্তু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করেন না এমন কিন্তু পাওয়া খুব মুশকিল। অনেকেই কাঁঠাল খান না, কিন্তু কাঁঠালের বিচি খেতে খুব ভালোবাসেন। আমি কিন্তু খুবই অল্প সময়ে এই বিচি ভর্তাটা করে নেব। এর জন্য আমি ব্যবহার করেছি একটি প্রেসার কুকার। সেখানে আমি আগেই কিন্তু পেঁয়াজ, মরিচ, রসুন সব ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি বিচি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিয়ে হলুদ দিয়ে আমি এটা দিয়ে নেব একটা সিটি, আর চট করে হয়ে যাবে আমার কাঁঠালের বিচি ভর্তা। তো অনেকেই কিন্তু কাঁঠালের বিচির উপরে যেই লালচে আবরণ এটা কিন্তু তুলে ফেলেন। আমি এটা তোলার অত প্রয়োজন মনে করি না, কারণ এটা না তুললেও কিন্তু টেস্ট একই রকম আসে। তুললেই বরঞ্চ আপনাদের এক্সট্রা কিছু ঝামেলা পোহাতে হবে, কিছু করতে হবে, যার মাধ্যমে কাঁঠালের বিচির খোসাগুলো উঠবে। তো না তুলে খাওয়া যায় না এমনটা নয়, এবং স্বাদেরও কিন্তু কোনো তারতম্য হয় না।
তো এর জন্যই আমি আগে চেষ্টা করতাম বিচির উপরের এই লালচে আবরণ তুলে ফেলার, কিন্তু এখন আমি আর সেটা করি না। এখন আমি এভাবেই রান্না করি এবং খুব অল্প সময়ে আমার রান্নাটা কিন্তু হয়ে যায়। অনেকেই শিলনোড়ায় না বেটে কিন্তু ব্লেন্ডারে সবসময় চাটনি বা ভর্তা করে থাকেন, কিন্তু আমি এখনও চাটনি বা ভর্তা শিলপাটাই করে থাকি। এজন্য আমার পাটা এবং শিল সুন্দর করে আমি ডলে ঘষে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে এই ভর্তার মিশ্রণটা আর একটু গরম করে নিলাম। মানে নিচে একটু পানি বের হয়েছিল, সেইটাই যাতে পুরোপুরি শুকনো হয়ে যায়, যার জন্য একটু জ্বালিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরায় ভর্তাটা করে নিয়েছি। ভর্তা মাশাআল্লাহ দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ হয়েছে। কারণ এটা শুধু আমি একা বলছি না, এই ভর্তাটা আমি আমার ফুপু শাশুড়ি, আমার খালা, আমার আম্মু সবার সঙ্গেই কিন্তু শেয়ার করেছি। যেহেতু আমরা সবাই খুব কাছাকাছি থাকি, এই জন্য এরকম ভর্তা বা স্পেশাল কোনো রান্না করলে আমি কিন্তু সবার সঙ্গেই শেয়ার করে থাকি। তো সবার বাসায়, যার বাসায় যেমন, তার বাসায় তেমনভাবেই আমি কিন্তু ভর্তাগুলো দিয়ে দেব। এবং আমার ফুপু শাশুড়ির একটি বাটি আমার কাছে ছিল, সেই বাটিতেই আমি ওনাকে দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটা আমি এবং আমার বড় ছেলে, ছোট ছেলে, আমরা 3 জন খাবার জন্যই রেখে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড ভর্তা খেতে ভালোবাসেন না। এদিকে রান্না তাড়াতাড়ি করে নেওয়ার আরেকটি রিজন আছে, সেটি হলো বাচ্চাদের চুল কাটানো। আমি আপনাদের সঙ্গে সামনেই সুন্দর সুন্দর কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে সেটার আপনাদেরকে বলছি না, কারণ তাহলে কিন্তু সেটার মজা নষ্ট হয়ে যাবে। যার জন্যই বাচ্চাদের চুল কাটানো কিন্তু জরুরি। আর এই চুলগুলো কাটানোর জন্য বাসায় নিয়ে আসা হয়েছে একজন নাপিত। তোমার ছোট ছেলেটা এখন চুল কাটছে, মাশাআল্লাহ সে কিন্তু খুব সুন্দর করে বসে চুল কাটে। বাবুই এবং এরপরই আমার বড় ছেলের চুল কাটা শুরু হয়ে গিয়েছে এবং সে, আমি ভিডিও করছি জন্য আমার দিকে আর চোখে তাকাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হাসছে। এদিকে আমার ছোট ছেলেকে কিন্তু আমি চুল কাটিয়ে গোসল করে একদম ফ্রেশ করে দিয়েছি। ও এখন ঘুরে ঘুরে ওর বড় ভাইয়ের চুল কাটা দেখছে। এরপরই ওদের বাবাও চুল কেটে নেবে। মানে আজ সবাই হয়ে যাবে নরসুন্দরের হাতে সুন্দর। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা চুল কাটেন তাদেরকে নরসুন্দরও কিন্তু বলা হয়ে থাকে। যারা জানেন তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। এরপরে অফ ক্যামেরায় আমি দুপুরবেলা সবাইকে খাইয়ে দাইয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বানিয়ে দিয়েছি ওদের পছন্দের আরও একটি খাবার, সেটি হলো চিড়ের পোলাও। অনেকদিন থেকেই চিড়ের পোলাও বানাবো ভাবছি, কিন্তু আজ সেটা হয়ে গেল। কারণ আজ বাসায় সেরকম কোনো নাস্তা ছিল না, এজন্যই আমি ওদের জন্য রান্না করে দিয়েছি চিড়ের পোলাও। প্রথমে আমি চিড়ের পোলাও কিন্তু সামান্য একটু চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম এবং ঝরঝরে থাকা অবস্থায় কিন্তু পোলাওটা বানিয়ে নিয়েছি। আর এখানে অ্যাড করেছি কিশমিশ, বাদাম, ডিম, একটু চিনি, লবণ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আমি এভাবেই রান্না করে থাকি চিড়ের পোলাও। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।